ইতিহাস বললেই আমাদের মাথায় কি আসে? রাজা, মহারাজা, বড় বড় যুদ্ধ, তাই না? কিন্তু আধুনিক ইতিহাস চর্চার জগৎটা এখন আর সেখানে থেমে নেই। এটা এখন আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককে ছুঁয়ে যায়। আজকের দিনে ইতিহাসের ফোকাসটা আসলে মানুষের উপর। তাদের প্রতিদিনের জীবন, তাদের খাওয়া-দাওয়া, পোশাক-আশাক, খেলাধুলা, এই সব কিছু নিয়েই এখনকার ইতিহাস। আর এই ব্যাপারটাই আধুনিক ইতিহাস চর্চাকে এতটা ইন্টারেস্টিং আর বৈচিত্র্যময় করে তুলেছে। তো সেই পুরনো প্রশ্নটাই আবার করি, ইতিহাস মানেই কি শুধু সম্রাটদের যুদ্ধ জেতার গল্প? একদমই না। চলুন এই ধারণাটাকেই একটু ভেঙে চুরে নতুন করে দেখা যাক। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। একদিকে আছে পুরনো বা প্রথাগত ইতিহাস, যেটা মূলত রাজারাজরা আর সাম্রাজ্যের গল্প শোনায়, আর অন্যদিকে আছে নতুন সামাজিক ইতিহাস, যা সমাজের সব স্তরের সাধারণ মানুষকে নিয়ে কথা বলে। একে একটা দারুণ নামে ডাকা হয়, তলা থেকে দেখা ইতিহাস বা হিস্ট্রি ফ্রম বিলো, মানে ইতিহাসকে একদম সাধারণ মানুষের চোখ দিয়ে দেখা। এই নতুন ধারাটাকেই বলা হচ্ছে সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি। এর মূল লক্ষ্যটাই হল মানুষের জীবনের পুরো ছবিটা তুলে আনা, যেখানে রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম কোনো কিছুই বাদ যায় না। সবকিছু মিলিয়েই তো একটা সময়, একটা সমাজ। আচ্ছা, তো এই যে এত কথা বলছি সামগ্রিক ইতিহাস নিয়ে, এটা আসলে দেখতে কেমন? চলুন আমাদের জীবনের ক্যানভাসেই এর কিছু উদাহরণ খুঁজে দেখি। শুরুই করা যাক খেলাধুলা দিয়ে। অবাক লাগছে, তাই না, যে খেলাধুলা আবার ইতিহাসের বিষয় হয় নাকি? কিন্তু হ্যাঁ, হয়। খেলাধুলা কিন্তু শুধু নিছক বিনোদন না, এটার সামাজিক ইতিহাসেরই একটা গুরুত্বপূর্ণ শাখা, যা থেকে একটা দেশের জাতীয়তাবাদ, নারী স্বাধীনতার বিস্তার, এমনকি প্রযুক্তিগত উন্নতি সম্পর্কেও অনেক কিছু জানা যায়। একটা অসাধারণ উদাহরণ দিই। ১৯১১ সাল, পরাধীন ভারত। মোহনবাগান আইএফএ শিল্ড জিতল। এটা কি শুধু একটা ফুটবল ম্যাচের জয় ছিল? না, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটা ছিল একটা জাতির মানসিক জয়, একটা বিরাট প্রতীক। এই একটা ঘটনাই দেখিয়ে দেয় যে খেলার মাঠ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে উঠতে পারে। এবার চলুন রান্নাঘরে ঢোকা যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের প্রতিদিনের খাবার-দাবার, আমাদের খাদ্যাভ্যাস, এর মধ্যেও লুকিয়ে আছে বিরাট ইতিহাস। এটা থেকে একটা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, এক সংস্কৃতির ওপর অন্য সংস্কৃতির প্রভাব অনেক কিছুই বোঝা যায়। এমনকি খাবারও হয়ে উঠতে পারে রাজনৈতিক প্রতিবাদের এক শক্তিশালী অস্ত্র। যেমন ধরুন স্বদেশী আন্দোলনের কথা। তখন ব্রিটিশদের কলে তৈরি সাদা চিনি বয়কট করা হয়েছিল। ভাবুন একবার, রান্নাঘরের একটা সামান্য জিনিস, চিনি, সেটাও হয়ে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের একটা মস্ত বড় হাতিয়ার। দারুণ না ব্যাপারটা? শুধু খেলা বা খাবারই নয়, শিল্পকলা, মানে গান, নাচ, নাটক, সিনেমা, এগুলোর প্রত্যেকটা তো এক একটা জীবন্ত দলিল। একদিকে লোকসঙ্গীতে আমরা পাই সাধারণ মানুষের জীবনের কথা, আবার অন্যদিকে দেখুন রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো কিভাবে জাতীয়তাবাদকে উস্কে দিয়েছিল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মতো শিল্পকর্মগুলো তো ছিল সমকালীন সমাজ আর রাজনীতির এক্কেবারে আয়না। আর তালিকাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমাদের পোশাক পরিচ্ছদের ইতিহাস, কিভাবে খাদি কাপড় জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠল, কিংবা পরিবেশের ইতিহাস, মানে চিপকোর মতো আন্দোলন। এমনকি ৭০-এর দশক থেকে নারীদের দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখার একটা নতুন ধারা শুরু হয়েছে, যাকে আমরা বলি নারী ইতিহাস। এখন প্রশ্ন হল, ঐতিহাসিকরা এত সব বিচিত্র বিষয়ের গল্প এগুলো পান কোথা থেকে? তাদের কাছে কি আলাদিনের চেরাগ আছে? না, তাদের কাছে আছে তাদের টুলকেট, মানে তাদের সোর্স বা উৎস। দেখুন, আধুনিক ভারতের ইতিহাস লেখার জন্য যে উপাদানগুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা মোটামুটি দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একটা হলো সরকারি উৎস, আর অন্যটা বেসরকারি। সরকারি উৎসগুলো কি? যেমন ধরুন পুলিশের রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট বা সরকারি চিঠি, যেগুলো সাধারণত ন্যাশনাল আর্কাইভের মতো জায়গায় রাখা থাকে। আর বেসরকারি উৎসের মধ্যে পড়ে আত্মজীবনী, ব্যক্তিগত চিঠি, ডায়েরি, পুরনো খবরের কাগজ, এই সব কিছু। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে। সরকারি নথি, বিশেষ করে ব্রিটিশ আমলের নথিগুলো পড়ার সময় কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হয়। কেন? কারণ ওগুলো লেখা হয়েছিল ব্রিটিশ শাসকদের দৃষ্টিকোণ থেকে। ফলে সেখানে সাধারণ মানুষের কথা, তাদের যন্ত্রণার কথা প্রায় এড়িয়ে যাওয়া হতো। তাই ওগুলোকে খুব ক্রিটিক্যালি দেখতে হয়। আর ঠিক এই কারণেই বেসরকারি উৎসগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিপিনচন্দ্র পালের ৭০ বৎসরের মতো আত্মজীবনী কিংবা নেহরুর তার মেয়েকে লেখা চিঠি, এগুলো পড়লে মনে হয় যেন আমরা সেই সময়টাকেই চোখের সামনে দেখতে পাচ্ছি। বঙ্গদর্শন বা সোমপ্রকাশের মতো খবরের কাগজগুলো তো ছিল সাধারণ মানুষের গলার স্বর। আর ফটোগ্রাফ, সে তো আর মিথ্যে বলে না। একটা ছবি হাজারটা শব্দের সমান, একটা নির্ভরযোগ্য দলিল।
তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, ইতিহাস কিন্তু কোনো মিউজিয়ামে রাখা পুরনো জিনিস নয়। ইতিহাস আমাদের চারপাশে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জীবন্ত হয়ে আছে। আসলে আধুনিক ইতিহাসকে একটা বিশাল ক্যানভাসের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে শুধু রাজা বাদশাদের ছবি নেই, বরং সাধারণ মানুষের জীবনের ছোট বড় সব ছবি আঁকা আছে। খেলার মাঠ থেকে শুরু করে আমাদের খাবারের টেবিল পর্যন্ত সব কিছুরই জায়গা আছে সেখানে। আর এই সম্পূর্ণ ছবিটা আঁকার জন্যই ঐতিহাসিকরা শুধু সরকারি রিপোর্টের উপর ভরসা করেন না। তারা ব্যক্তিগত ডায়েরি, চিঠি, ফটোগ্রাফ এই সব কিছুকে মিলিয়ে একটা অনেক বেশি মানবিক, অনেক বেশি জীবন্ত গল্প তৈরি করেন আমাদের অতীতের। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, আপনাদের নিজেদের বাড়িতে যে পুরনো ফ্যামিলি অ্যালবামটা আছে, বা হয়তো ঠাকুমার হাতের লেখা রান্নার খাতাটা, ওগুলো কি আসলে ইতিহাসেরই এক একটা জীবন্ত অংশ নয়?